ওয়ালাইকুম আসসালাম। জিম জয়েন করেছে। কেমন আছো জিম? স্যার ভালো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, আমরা একটু ওয়েট করি, আর দুই একজন পার্টিসিপেন্ট পেলে আমরা ক্লাস স্টার্ট করে দেব। ওকে স্যার। ওয়াসির জাওয়াদ জয়েন করেছে, হৃদয় জয়েন করেছে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ইয়েস স্যার, আমি কেমন আছেন? সবুজ রহমান জয়েন করেছে। সবুজ কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মোমেন জয়েন করেছে। ওকে, অনেকেই জয়েন করেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু প্রেজেন্ট নিব, তোমাদের অ্যাক্টিভনেস কেমন সেটা যাচাই করে নিব, তোমাদের অডিও ঠিক আছে কিনা। তোমরা ইয়েস স্যার বলবা যাদের নাম ডাকবো। মোমেন, ইয়েস স্যার। মাকজুম জিম, ইয়েস স্যার। ওয়াসির জাওয়াদ, ইয়েস স্যার। সবুজ রহমান, সবুজ রহমান, ইয়েস স্যার। হৃদয়। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তোমরা সবাই আমাকে শুনতে পেয়েছো, আমিও সবাইকে শুনতে পেয়েছি। আশা করছি সারা পুরো ক্লাসটাই তোমাদের রেসপন্স পাবো। ওকে, তোমাদের অডিও ঠিক আছে কিনা আমি কানেক্ট করে নিলাম। আখি জয়েন করেছে, আকিল জয়েন করেছে। আকিল কেমন আছো? আকিল, শুনতে পাচ্ছি না তোমাকে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। ঠিক আছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ। নবম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। চতুর্দশ অধ্যায়, এটা অধ্যায় হবে 14, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। বিষয়বস্তু পরিবারের সাধারণ কার্যাবলী, বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারের উপরে গত ক্লাসে আরেকটি ক্লাস নিয়েছিলাম, সেখানে পড়িয়েছি যে বিভিন্ন প্রকার পরিবারের বর্ণনা, যে পরিবারের প্রকারভেদ, কত রকমের পরিবার আছে, এসব বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা আজকের ক্লাসে পরিবারের কার্যাবলী আর বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা সম্পর্কে জানব। প্রথমে আমরা পরিবারের সাধারণ কার্যাবলী কি কি সে ব্যাপারে জানব।
পরিবারের প্রধান কাজ সন্তান লালন পালন করা। ওকে, এবং সন্তানের সুষ্ঠু বিকাশ, পরিবারের সুষ্ঠু বিকাশে পরিবারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীর সকল দেশের পরিবার কাঠামোতে এই ধরনের ভূমিকা পালন করতে দেখা যায়। প্রত্যেকটা পরিবারকে দেখা যায় যে সন্তান লালন পালনের ব্যাপারে, সন্তানের পড়াশোনা, পুষ্টির চাহিদা পূরণ, তারপরে তোমার যে সামাজিকীকরণ ঠিকভাবে হচ্ছে কিনা এসব ব্যাপারে তদারকি করা। সামাজিক পরিবর্তনের সাথে পরিবারের ভূমিকারও পরিবর্তন ঘটছে। তবে পরিবারের কতগুলো মূল কাজ আছে যা বিশ্বের সব পরিবারের পালন করে থাকে। সন্তানের সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পরিবারের। সামাজিকীকরণ হচ্ছে সন্তান কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কার সাথে কিভাবে কথা বলবে, বড়দের সাথে কিভাবে বলবে, ছোটদের সাথে কিভাবে বলবে, তারপরে তোমার সন্তান মসজিদে কিরকম আচরণ করবে, ঘরে কিরকম আচরণ করবে, কারো ঘরে বেড়াতে গেলে ওখানে কিরকম আচরণ করবে। এসব ব্যাপার হচ্ছে সামাজিকীকরণ। এক একটা পরিবেশে অ্যাডাপ্টেশন, খাপ খাওয়াতে পারা, তাকে বলে সামাজিকীকরণ। ওকে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল হচ্ছে পরিবার। পরিবার ছিল এক সময়ের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। তোমরা তোমাদের মেইন বইয়ের চতুর্দশ অধ্যায় 14 অধ্যায় 197 পৃষ্ঠা খোলো। 197। তাহলে আমরা পড়ছিলাম অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে। পরিবার ছিল এক সময়ের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। তখন পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তু গৃহে উৎপাদিত হতো। একটা পরিবারে যা লাগবে সবকিছুই ঘরে হতো, অন্য কোনোখানে যাওয়ার প্রয়োজন হতো না। ওকে, যে কাপড় তৈরি হতো তাতে, তারপর তোমার প্রত্যেকটা খাদ্যশস্য তৈরি হতো, সবজি ফসল ফলতো, তারপর তোমার যে কাপড় চোপড় থেকে শুরু করে চুল কাটা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ড ঘরে হতো, বাইরে যাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের অর্থনৈতিক কাজ কারখানা, দোকান, বাজার, ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এখন পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে, এজন্য পরিবারকে আয়ের একক বলা হয়। তাছাড়া আমাদের দেশে গ্রামীণ কৃষি পরিবার, কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পরিবার। শুধু তাই নয়, পরিবারকে কেন্দ্র করে এদেশের কুটির শিল্প গড়ে উঠেছে, যা আমাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার মন মানসিকতা তৈরি এবং শিক্ষিত করে গড়ে তোলা পরিবারের কাজ। ওকে, তাহলে এখন আমরা জানবো শিক্ষা সম্পর্কে। পরিবার একটি শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। কেমন? তাহলে একটা শিশুর উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র হচ্ছে পরিবার। জন্মের পর থেকে শিশু যে প্রাইমারি যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা পরিবার থেকে লাভ করে। একটা শিশুর মা হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যদিও বর্তমান সময়ে শিক্ষা দেওয়ার দায়িত্বটা পালন করে যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরেও আচার আচরণ, আচার ব্যবহার, নৈতিকতা, নিয়মানুবর্তিতা, ধর্মীয় বিধিবিধান ইত্যাদি শিশু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে। স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালন পরিবারের কাজ। ওকে,
তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সব দায় দায়িত্ব পরিবার কি করে পালন করে। এক সময় স্বাস্থ্যসেবা প্রদান নিয়ন্ত্রণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আধুনিক কালে বর্তমান সময়ে তোমার হাসপাতাল কিংবা ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সদস্যদের বিনোদনের ব্যবস্থা করা পরিবারের কাজ। অতীতে পরিবারের সদস্যদের অবসর বিনোদন পরিবারের মধ্যেই সম্পন্ন হতো। বর্তমানে যদিও বিনোদন ব্যবস্থা নানা প্রযুক্তি যান্ত্রিকতা এসেছে, আমরা টেলিভিশন থেকে বিভিন্ন পার্কে ঘুরতে গিয়ে স্মার্টফোনে গেম খেলে, কম্পিউটারে গেম খেলে আমরা বর্তমানে বিনোদন নিচ্ছি, কিন্তু একসময় পরিবারের মধ্যে কি হতো, পরিবার থেকেই বিনোদনের ব্যবস্থা ছিল, যে পরিবারের সবাই আড্ডা আড্ডা দিয়ে গল্প করে কি করা হতো, বিনোদনের করা হতো, এবং পরিবারের সদস্যরা বিভিন্ন খেলা খেলে তাদের বিনোদনের খোরাক মেটাতো। সম্পত্তির সংরক্ষণ এবং উত্তরাধিকার নির্ধারণ পরিবারের কাজ। পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার প্রথা প্রায় সকল সমাজ ব্যবস্থায় আছে। উত্তরাধিকার হচ্ছে, আমরা অনেকেই দেখতে পেয়েছি যে আমাদের দাদাদের অনেক সম্পদ আমাদের বাবারা পেয়েছেন, কেমন, দাদা থেকে বাবা পেয়েছেন, বাবা থেকে আমরা পাবো, এরপর আমাদের যে সম্পদ থাকলে আমাদের বাচ্চারা পাবে, কেমন। এভাবে যে তোমার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে সম্পদ বা সম্পত্তি যে হস্তান্তরিত হয় তাকে বলা হয় উত্তরাধিকার, কেমন। তাহলে পরিবার কি করে সম্পদের রক্ষণাবেক্ষণ করে এবং তার পরবর্তী প্রজন্মের জন্য, তার সন্তানদের জন্য সম্পদ কি করে সংরক্ষণ করে। ওকে, এখন আমরা জানব যে বাংলাদেশের গ্রাম আর শহরে পরিবারের ভূমিকা। বাংলাদেশের গ্রাম ও শহরে পরিবারের ধরন এবং ভূমিকার পার্থক্য আছে। একসময় গ্রামীণ সমাজে যৌথ পরিবারের সংখ্যা ছিল বেশি। একসময় আমরা দেখতাম যে গ্রামে আমরা অনেকে চাচা চাচি কাজিনরা সবাই একসাথে থাকতাম, কেমন। এভাবে সবাই একসাথে থাকা, চাচাদের সাথে জ্যাঠাদের সাথে ফুফা ফুফিদের সাথে একসাথে থাকাকে বলে যৌথ পরিবার। ওকে, আমাদের গ্রামীণ সমাজে একসময় যৌথ পরিবারের খুব প্রচলন ছিল, কিন্তু বর্তমানে শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, দরিদ্রতা, ভোগবাদী মানসিকতা, নানা কারণে পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে। তাহলে যৌথ পরিবার কেন ভেঙে যাচ্ছে? যে শিল্পায়নের জন্য। শিল্পায়ন মানে হচ্ছে কোনো একটা এলাকাতে, কোনো একটা এরিয়াতে কি হওয়া, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া। ওকে, যেমন এরকম শিল্পায়িত এলাকা হচ্ছে চট্টগ্রাম আছে, নারায়ণগঞ্জ আছে, টঙ্গী আছে, ঢাকার, কেমন বিভিন্ন এলাকা আছে। তাহলে শিল্পায়নের কারণে আমরা কি করি, অনেকে শহরে কি চলে আসি কাজের খোঁজে, কাজ করতে শহরে চলে আসি। যখন শহরে চলে আসি, তোমার যেহেতু শহরে কাজ করি, সবাইকে তো আর শহরে আনা সম্ভব না। দেখা যাচ্ছে যে বাবা মা গ্রামে থাকে, সন্তান শহরে থাকে, পরে সে বিয়ে করার পরে তার বউ বাচ্চা শহরে থাকতে হয়, কারণ শহরে কর্মক্ষেত্র শহরে থাকার কারণে, কেমন। এর বাইরেও আছে জনসংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা হচ্ছে অন্যতম কারণ যে যৌথ পরিবার ভেঙে যাওয়ার ক্ষেত্রে। ভোগবাদী মানসিকতা, অনেক ক্ষেত্রে দারিদ্রতা কারণ না, অনেক ক্ষেত্রে হচ্ছে ভোগবাদী মানসিকতা, কেমন। অনেকে চায় যে তার ইনকাম সম্পূর্ণ টাকা সে নিজেই খাবে, তার চাচা চাচিকে খাওয়াবে না, বাবা মাকে দিবে না, সে একাই খাবে, কেমন। এরকম মানসিকতা অনেকের মধ্যে আছে, যেটা মোটেও উচিত নয়। এই ধরনের প্রবলেমের কারণে কি হচ্ছে, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার
ক্ষুদ্র ঋণদান কর্মসূচির বিভিন্ন সুবিধা গ্রহণ ও পরিবারের এই পরিবর্তনের ভূমিকা আছে। বর্তমানে গ্রাম ও শহরে একক পরিবারের সংখ্যা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যৌথ পরিবার তেমন একটি নেই, সবচেয়ে বেশি আছে একক পরিবার। একক পরিবার মানে হচ্ছে ছোট পরিবার, একটা হাজবেন্ড একটা ওয়াইফ আর দুই একটা ছোট বাচ্চা, এ ধরনের পরিবারকে বলে একক পরিবার। তাহলে বর্তমানে হচ্ছে একক পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি। গ্রামে মাঝে মধ্যে বর্ধিত পরিবার দেখা গেলেও শহরে এই ধরনের পরিবার নেই বললেও চলে। গ্রামে অনেক ক্ষেত্রে আমরা এখনো দুই একটা পরিবার দেখি, সবাই একসাথে বাস করে, কিন্তু শহরে তেমন একটি নেই এই ধরনের পরিবার। পিতৃপ্রধান এবং পিতৃবাস পরিবারের ব্যবস্থা শহর গ্রাম উভয় স্থানেই দেখা যায়। ওকে, পিতৃপ্রধান মানে হচ্ছে পিতাই হচ্ছে পরিবারের কর্তা, পিতার হুকুম চলে, পিতা যেটা বলবে সেটা। কেমন? এই ধরনের পরিবার হচ্ছে পিতৃবাস। পিতৃবাস বা আর কি বলা হয়, পিতৃতান্ত্রিক পরিবার। শহরেও আছে গ্রামেও আছে, তবে নয়াবাস পরিবার শহরে সবচেয়ে বেশি। নয়াবাস হচ্ছে তোমার গত ক্লাসে অনেকেই ছিল না, শুধু দুই একজন ছিল। তা তোমরা নয়াবাস পিতৃবাস এই ওয়ার্ডগুলো তেমন বুঝবা না, যেহেতু গত ক্লাস করো নাই। কেমন? নয়াবাস হচ্ছে বিয়ের পরে, হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করার পরে তোমার পিতার ঘরে থাকবে না। পিতার ঘরে মানে কি, হাজব্যান্ডের ঘরেও থাকবে না, ওয়াইফের ঘরেও থাকবে না, তারা আলাদা করে বাসা নিয়ে থাকবে, কারোর সাথে থাকবে না। এই ধরনের পরিবারকে বলে নয়াবাস। বাস মানে হচ্ছে বসবাস করা, বাস করা, কোনো একটা ঘরে থাকা। কেমন? এই বাস মানে আবার তোমার পাহাড়ে জঙ্গলে পাওয়া যায় যে ওই বাস না। অনেকে বলে যে আবার বাস দেয়, বাস দেওয়া, এখানে ওই বাস দেওয়ার বাস না। কেমন? এই বাস হচ্ছে কি তোমার বসবাস করা, যে একটা পরিবার যে একটা ঘরে থাকে, একটা কি আবাসস্থলে থাকে, তাকে বলা হচ্ছে বাস, নয়াবাস। তাহলে বিবাহের পরে যদি স্বামী স্ত্রী নতুন একটি ঘরে থাকে, যদি হাজবেন্ডের ঘরে না থাকে, হাজবেন্ডের পিতার ঘরেও না থাকে, ওয়াইফের পিতার ঘরেও না থাকে, নতুন করে থাকে, তাহলে বলে নয়াবাস। এই ধরনের পরিবার শহরে সবচেয়ে। এক সময়ে এদেশের মুসলিম সমাজে বহুপত্নী পরিবারের সংখ্যা ছিল। দাদা কিছু আনবে না, আনলেই গেলে আমি খাবো দে। তুমি আজকে থেকে কিছু পাবে না, পাবে না। চুপ, এব্বেরে হতা হম, আওয়াজ পাচ্ছি। এব্বেরে হতা হম, হইদি এব্বেরে হতা হম, আমির এব্বেরে হাসান। এব্বেরে এব্বে আবার আবার হতা হইছে ইংা হেন্দে। আমাদের দেশের গ্রামীণ এবং শহুরে সমাজে পরিবারের ধরনের পরিবর্তনের সাথে সাথে এর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। যেমন আমাদের দেশের শহরাঞ্চলে ভাই আতো এই 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 জামিল, তোমার মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, তোমার আওয়াজ আসছে। ওকে, ভেরি গুড। আমাদের দেশের গ্রামীণ এবং শহুরে সমাজে পরিবারের ধরনের পরিবর্তনের সাথে সাথে এর ভূমিকার পরিবর্তন ঘটেছে। যেমন আমাদের দেশের শহরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্রামের সাধারণ নারী পুরুষ কৃষি পেশা ছেড়ে শিল্প শ্রমিকে পরিণত হয়েছে। পরিবারের কর্মক্ষম ব্যক্তি শহরে চলে যাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা আর্থিক নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যায় পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শহরে যে শিল্পায়ন হয়, যে শহরে শিল্পনগরী গড়ে ওঠে, ওখানে শিল্প কারখানাতে আমাদের গ্রামের অনেক নারী পুরুষ চলে আসে কাজ করার জন্য। তোমার এভাবে শহরে চলে আসার কারণে গ্রামে যারা থাকে তাদের কি হয়, নিরাপত্তাহীনতা হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, অনেক অর্থনৈতিক সমস্যায় ভোগে। গ্রাম প্রধান আমাদের দেশের এক সময় যৌথ কিংবা বর্ধিত পরিবারে শিশু বড় হতো। তখন অল্প বয়স থেকেই পারিবারিক পেশার সাথে এসব শিশুর পেশা জড়িত ছিল।
অর্থাৎ আগে ছিল তোমার বাবা যে পেশায় নিযুক্ত ছিল ছেলে সেই পেশা নিত। যদি বাবা দোকানদার হতো ছেলে দোকানদার হতো, যদি বাবা নাপিত হতো চুল কাটতো বারবার সব থাকতো বাবার, তাহলে ছেলে ওই পেশা নিত, কেমন বাবার পেশা শিখতো। যদি বাবার ফার্মেসি থাকতো ছেলে ফার্মেসি দিত, কেমন। তাহলে আগে দেখতাম আমরা যে পরিবারের সাথে পেশার একটা ইয়ে ছিল, তোমার যে সূত্র ছিল। বাবা যে পেশায় ছিল শিশু বা সন্তান বড় হয়ে সেই পেশা গ্রহণ করে। কিন্তু বর্তমান সময়ে তোমার এই ধরনের ভূমিকার পরিবর্তন হয়েছে। গ্রাম বা শহর সবখানেই শিশুর সুন্দর জীবন গঠন এবং তাদের অধিকার বিষয়ে পিতামাতা এখন অনেক সচেতন। শিশু শ্রম যে নিষিদ্ধ এখন একথা সবাই জানেন, অনেকেই জানেন। অনেকেই এখন শিশুকে দিয়ে আর কাজ করান না। ওকে, সবাই জানেন যে শিশু শ্রম কি দণ্ডনীয় অপরাধ। তাই সবাই চেষ্টা করেন তাদের সন্তানকে পড়ালেখা শেখাতে, পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। পরিবার শিশুর আনুষ্ঠানিক এবং নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষালয়। নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যে ভালো কাজ করার যে একটা তোমার কি বলবো অভ্যাস, যে পরিবার থেকে আমরা সেটাই পাই। যে কারো ক্ষতি না করা, কাউকে গালি না দেওয়া, কাউকে অসম্মান না করা, তারপরে তোমার যে কারো সম্পর্কে খারাপ ধারণা না করা, সৎভাবে চলা, সত্য কথা বলা, নিয়ম মেনে চলা, এসব আমরা পরিবার থেকে পাই, কেমন। নৈতিকতার বীজ পারিবারিক মূল্যবোধ থেকেই শিশুর আচরণকে বিকশিত করে। এই নৈতিকতা মানে আমি এতক্ষণ ধরে যা বলেছি প্রত্যেকটি নৈতিকতার কাজ। আবার পিতামাতার মাধ্যমেই শিশু কি করে শিক্ষা জগতে প্রবেশ করে। প্রথমে তোমার যে বাল্য শিক্ষা, যেটা একদম বর্ণমালার সাথে পরিচয়, সেটা আমরা ঘর থেকেই পাই, আমাদের মায়ের হাত ধরেই পাই। ABCD, ক খ, সরিয় স্বর আ, এগুলো আমাদের মারাই বাবারাই শিখিয়েছেন আমাদেরকে প্রথমে। এরপর যখন আমরা একটু একটু পারি তখন আমরা স্কুলে ভর্তি হয়েছি। ওকে, কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা বর্তমানে, আগে আমরা পরিবার থেকে এই শিক্ষা নিতাম, কিন্তু বর্তমান সময়ে অনেক কি হয়েছে, কিন্ডারগার্টেন স্কুল হয়েছে বাচ্চাদের, অনেক নার্সারি স্কুল হয়েছে, প্রাক প্রাথমিক স্কুল আছে, ওখানে বাচ্চারা এই শিক্ষা গ্রহণ করে। সন্তান উৎপাদন এবং প্রজননের ক্ষেত্রে গ্রামের চেয়ে শহরের পিতামাতা অনেক সচেতন। শহরের পিতামাতা তোমার 2 জনের বেশি সন্তান নিতে চান না। ওকে, গর্ভবতী মা সন্তানের প্রসবের ক্ষেত্রে তোমার হসপিটাল এবং ক্লিনিকে যান, যে অদক্ষ দায়ের কাছে যান না, কেমন। পরিবারের ভূমিকা এই চিত্র আমরা গ্রাম এবং শহর ভেদে প্রায় একই রকমের দেখি। চিকিৎসা ক্ষেত্রে একসময় গ্রামের পরিবাররা কবিরাজি ওষুধ খেত, হোমিও ওষুধ খেত, কিন্তু এখন পরিবার সরকারি হসপিটাল, মেডিকেল ইত্যাদির সেবা গ্রহণ করে। পরিবার ছিল একসময় শিক্ষা ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র। আমরা পরিবার থেকেই ধর্মীয় বিষয়গুলো প্রথম দিকে শিখতাম, ধর্মীয় মূল্যবোধ শিখতাম, নৈতিকতা শিখতাম, এবং পিতামাতা, দাদা দাদি এবং অন্যান্য সদস্যরা আমাদেরকে এই শিক্ষা দিতেন। আচ্ছা, একসময় আমাদের সমাজে, আমাদের দেশে আয়োজিত বিবাহর ইংলিশ নাম হচ্ছে সেটেলড অর অ্যারেঞ্জড ম্যারেজ। বাবা মারা ঠিক করবে তোমার সন্তানের কোন জায়গায় বিয়ে দিবে, কার সাথে দিবে, বিভিন্ন বংশ দেখে তোমার 2টা পরিবারের সাথে মিলবে, খাপ খাবে, অ্যাডাপ্টেশনটা ভালো হবে, এরকম দেখে শুনে পরিবার কি করত, বিয়ের আয়োজন করত। এই ধরনের বিয়েকে বলা হচ্ছে সেটেলড অর অ্যারেঞ্জড ম্যারেজ অথবা আয়োজিত বিবাহ। কিন্তু বর্তমানে আমাদের সমাজে এই ব্যবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের সমাজের অনেক ছেলে মেয়েরা নিজেরাই পছন্দ করে আজকাল, কেমন, কাকে বিয়ে করবে সে তারা নিজেরাই ঠিক করে ফেলে। সবাই করে না, অনেকেই করে ফেলে, কেমন। তাহলে আমাদের সমাজের যে আগের যে একটা
সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, তার সাথে বর্তমান কি অনেক পার্থক্য হয়েছে, অনেক পার্থক্য আছে, অনেক সামাজিক পরিবর্তন হয়েছে। বিয়ের ক্ষেত্রে আগে অভিভাবকের মতের প্রাধান্য দেওয়া হতো, বর্তমানে এই প্রথা অনেক পরিবর্তন হয়েছে। বিবাহ অনুষ্ঠানে অনেক পরিবর্তন এসেছে। বিবাহের ক্ষেত্রে পরিবারের ভূমিকার এই পরিবর্তন গ্রাম আর শহর ভেদে পার্থক্য বিদ্যমান। গ্রামে একরকম বিয়ে আমরা দেখি, শহরে অন্যরকম দেখি, একটু পার্থক্য দেখি আমরা, এক এক জায়গাতে এক এক রকম দেখি। বাল্য বিবাহ এবং যৌতুক গ্রহণকে ঘৃণ্য প্রথা হিসেবে জানা সত্ত্বেও গ্রাম ও শহরের এই প্রথার প্রচলন এখনো লক্ষ্য করা যায়। ওকে, আমরা জানি যে যৌতুক প্রথাটা একটা ঘৃণ্য প্রথা। যৌতুক প্রথা হচ্ছে তোমার বিয়ের সময় যে কনের পরিবার থেকে কনের পরিবারের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া, যেমন যে আপনারা 1000 2000 মানুষ খাওয়াবেন, তারপরে ফার্নিচার দিবেন, ফ্রিজ দিবেন, টিভি দিবেন, ঘরের প্রত্যেকটি জিনিস দিবেন। এই প্রথাটা হচ্ছে তোমার এটাকে কি বলে, যৌতুক প্রথা। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটি হচ্ছে অপরাধ। কেমন? আমরা এই ঘৃণ্য প্রথা থেকে বিরত থাকবো, এই প্রজন্মের শিশুরা, তোমরা যারা আছো সবাই। Yes, sir. কেমন? আচ্ছা, Yes, sir. কিন্তু বর্তমানে অনেকে কি করে, অনেকেই তোমার যৌতুক প্রথাকে ঘৃণা করে, অনেকে যৌতুক নেয় না বা দেয় না, বিশেষ করে শিক্ষিত সমাজে। ওকে, আজকাল নারীরাও তাদের নিজেদের অধিকার পেতে অনেক সচেতন। বর্তমানে প্রায় শহরে নয়াবাস পরিবারের বৃদ্ধি পাওয়ায় পরিবারের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আত্মকেন্দ্রিক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। ওকে, যা বলেছিলাম, নয়াবাস নতুন করে তোমার পরিবার গঠনের পরে, বিয়ে করার পরে তোমার হাজবেন্ডের বাবার ঘরেও থাকে না, আর যে ওয়াইফের বাবার ঘরেও থাকে না, আলাদা করে থাকে, এটাকে বলা হচ্ছে নয়াবাস। এই নয়াবাস পরিবারের মানুষদের মধ্যে কি দেখা যাচ্ছে? আত্মকেন্দ্রিক মনোভাব। আত্মকেন্দ্রিক মানে তারা সামাজিকীকরণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তোমার সামাজিক, তাদের যে দাদারা আছেন, চাচারা আছেন, জ্যাঠারা আছেন, বাবারা আছেন, অন্যান্য ভাইরা আছেন, অনেকটা কমিউনিকেশনটা কি করে দেয়, ওনারা স্টপ করে দেয়, নিজেদের মতো করে থাকে, কারোর সাথে যোগাযোগ করে না। ওকে, এই ধরনের পরিস্থিতিকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক মনোভাব, নিজেকে নিয়ে থাকা। অনেক ক্ষেত্রে এসব পরিবারের বৃদ্ধ পিতামাতারা কি হয়, নিরাপত্তাহীনতায় ভোগে। ওকে, এক সময় আমাদের দেশে গ্রাম কিংবা শহরে জন্মগ্রহণকারী বিশেষ চাহিদাপূর্ণ শিশু, যেমন বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বহুমুখী প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদের পরিবারে বোঝা ভাবা হতো। কেমন? তাহলে আমরা অনেক প্রতিবন্ধী শিশু দেখেছি। প্রতিবন্ধী মানে কি, যে আমরা যেরকম, তোমরা যেরকম, দেখবা যে একটা ছেলে তোমাদের সাথে পড়ে, সে তোমাদের মতো না, একটু ডিফারেন্ট, সে তোমার অন্যরকম। আমরা অটিস্টিক বলি, অনেক সময় প্রতিবন্ধী বলি। কেমন? এই এক সময় এই ধরনের শিশুদেরকে, এই ধরনের ছেলে মেয়েদেরকে কি করা হতো, পরিবারের বোঝা ভাবা হতো। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি বা এই মনোভাবের পরিবর্তন ঘটেছে। বর্তমানে এসব শিশুদের জন্য অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ওরা লেখাপড়া করে, নাচ গান করে, খেলাধুলা করে। আবার কোনো কোনো অটিস্টিক শিশুরা কি করে, তোমার তাদের বিভিন্ন বিদ্যা, কারিগরি বিদ্যা এবং হাতের কাজে এক্সপার্ট হয়ে ওঠে। যার কারণে বর্তমানে আমাদের দেশের অনেক অটিস্টিক শিশুরা অলিম্পিক গেমসে পর্যন্ত কি করে পার্টিসিপেট করে বিভিন্ন স্বর্ণ মুদ্রা অর্জন করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি, তোমরা একটু লিখে নাও শর্ট করে।
1 নাম্বার, কে শিশুর জীবনে শ্রেষ্ঠ শিক্ষক? তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে সৃজনশীলে থাকবে মাতা, মাতা অথবা মা। ওকে, শিশুর জীবনের Yes, শ্রেষ্ঠ sir. শিক্ষক হচ্ছে মাতা। Yes, sir. শিশু পরিবার থেকে কোন কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করে? আচার আচরণ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার আচরণ সম্পর্কিত বিষয় শিশু পরিবার থেকে গ্রহণ করে। কার জন্য পরিবার উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র? শিশুর জন্য। আমরা এই 3টা কোশ্চেন একটু লিখে নিই, কেমন? তোমাদের লেখা হয়েছে? না স্যার। আসাদুজ্জামান আসাদ। ইয়েস স্যার, লেখা শেষ। স্যার লিখে শেষ। ওকে, ঠিক আছে। এখন আমরা পরের অংশে যাচ্ছি। ওকে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের আজকের ক্লাস সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। নাই স্যার। কারো কোনো প্রশ্ন নেই? ওকে, ঠিক আছে। যারা ক্লাসে জয়েন করেছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীকালকে আবারও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে একই অধ্যায়ের পরের অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।